ভারতের মেনল্যান্ডের সাথে আমাদের গোটা 7টা নর্থ ইস্টের রাজ্যকে জুড়ে রেখেছে কেবলমাত্র এই 22 কিলোমিটার চওড়া একটা রাস্তা, যাকে বলা হয় ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। কিন্তু মুশকিল হলো, হালেই যেভাবে বাংলাদেশের ভেতর ভারত বিরোধী আতঙ্কবাদী মানসিকতা তৈরি হয়েছে, তাতে অনুমান করা হচ্ছে যে যদি ভবিষ্যতে গাজার হামাস আতঙ্কবাদীদের মতন বাংলাদেশের তরফ থেকে ভারতের ওপর স্পেশালি এই শিলিগুড়ি করিডোরে এক টেরর অপারেশন চালিয়ে দখল নেওয়ার চেষ্টা হয়, এমন পরিস্থিতিতে ভারত কীভাবে বাংলাদেশকে কাউন্টার করবে? কারণ এটার ব্লক করার মানেই হলো ভারতের দুটো টুকরো হয়ে যাওয়া এবং গোটা নর্থ ইস্ট ভারত থেকে আলাদা হয়ে যাবে বা ভারতের কোনো অ্যাক্সেসই থাকবে। এখানে কিন্তু মেইনলি দু ধরনের হামলা হতে পারে। একটা হলো আতঙ্কবাদীদের তরফ থেকে স্যাচুরেটেড অ্যাটাক, যেখানে মাল্টিপল টার্গেটে একসাথে হামলা করা হবে এবং ভারতীয়দের হোস্টেজ বানানো হবে, যাতে ভারতীয় ফোর্সেস কনফিউজড হয়ে যায় এবং ওদের কাছে একটা বার্গেনিং ক্ষমতা থাকে ভারত সরকারের সাথে কথা বলার জন্য। দুই হলো ফুল মিলিটারি অপারেশন, যেখানে গ্রাউন্ড স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক হতে পারে। তবে যদি বাংলাদেশকে আমেরিকা বা ডিপ স্টেটের ডিরেক্ট ব্যাকিং থাকে, তাহলে সবচেয়ে বেস্ট অপশান থাকবে মিলিটারি আর টেররিস্টদের জয়েন্ট অপারেশন, যেমনটা পাকিস্তান কারগিলে করেছিল। কারণ বাংলাদেশের মিলিটারি ডিরেক্টলি ভারতের ওপর হামলা করতে পারবে, তাই ওদের জন্য এটাই বেস্ট অপশান হবে। তাই এখানে আমরা ভিডিওটাকে দুটো ভাগে ডিভাইড করেছি। প্রথম ভাগে কথা বলবো যে কিভাবে বাংলাদেশ এই পুরো এরিয়াতে অপারেশন চালাতে পারে আর কোন কোন ভারতীয় এরিয়া রয়েছে যেটা ওদের আতঙ্কবাদীদের মূল টার্গেট হবে। এবং দ্বিতীয় ভাগে আমরা ডিসকাস করব যে ভারতের পাল্টা কিভাবে এই পুরো আতঙ্কবাদীদের হাত থেকে এই সমস্ত এরিয়াকে রিক্যাপচার করে বাংলাদেশের ওপর কাউন্টার অ্যাটাক করবে, তার পুরো একটা প্ল্যান। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের কাছে অফিসিয়ালি 9টা ঘোষিত আতঙ্কবাদী সংগঠন রয়েছে। ওদিকে আরও 5টা পাকিস্তান সমর্থিত ইন্টারন্যাশনাল আতঙ্কবাদী সংগঠন রয়েছে, যার মধ্যে আইএসএসও সামিল রয়েছে। আর তার সাথেই আরও 7টা আতঙ্কবাদী সংগঠন রয়েছে যেটা ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু লাস্ট কয়েক মাসে এদের সমস্ত লিডার জেল থেকে ছাড়া পেয়ে নিজেদের জেহাদকে কন্টিনিউ করেছে বাংলাদেশের সরকারের সাপোর্ট। অর্থাৎ টোটাল আজকের দিনে দেখলে মোটামুটি 21টা আতঙ্কবাদী সংগঠন রয়েছে যারা ভারতের বিরুদ্ধে হামলার জন্য তৈরি, যাদের টোটাল স্ট্রেংথ মোটামুটি কয়েক লাখ আতঙ্কবাদীতে পৌঁছে যায়। এছাড়াও বাংলাদেশের সমস্ত স্কুল আর কলেজের অবস্থা দেখে তো বুঝতেই পারছে এই আতঙ্কবাদীদের সংখ্যা 2-3 লাখের বেশি হয়ে যাবে, যারা অ্যাকচুয়ালি ভারতের বিরুদ্ধে জেহাদ করতে রাজি। তো অপারেশন চালানোর জন্য ফোর্সের কমতি তো নেই, আর এদেরকে ইন্টেলিজেন্স, রুটের ইনফরমেশান এবং মোবিলাইজ করতে বাংলাদেশের আর্মি সাপোর্ট দিয়ে দেবে, যদি বাংলাদেশের কারেন্ট সরকার আর্মির লিডারশিপ পাল্টে দেয়, যেটা খুব একটা মুশকিল হবে না। আর তার সাথেই পাকিস্তানের আইএসআই তো রয়েছেই প্ল্যানের জন্য, আর ডিপ স্টেটের পুরো ফান্ডিং আর হাতিয়ার রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে জয়েন্ট অপারেশন লঞ্চ করলে 8টা স্পেশাল টার্গেট রয়েছে যেখানে ওরা অ্যাটাক করতে পারে। প্রথমত ভারতের রোড ইনফ্রাস্ট্রাকচার, যেখানে ন্যাশনাল হাইওয়ে NH-10, যেটা পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে ওদিকে সিকিমের সাথে জুড়ে রেখেছে। আর এটাই কিন্তু মেন রাস্তা গ্যাংটকের ট্যুরিস্ট আর ভারতীয় গ্রাউন্ড ফোর্সের মুভমেন্টের এই এরিয়াতে। এরপর রয়েছে ন্যাশনাল হাইওয়ে NH-27, যেটা ক্লিয়ারলি ম্যাপে দেখতে পাচ্ছেন এই লাল রঙের লাইনটা, যা পুরো গুজরাট থেকে শুরু করে আসাম পর্যন্ত জুড়ে রেখেছে। আর এটাও কিন্তু আমাদের এই চিকেন নেকের সাথে বাংলাদেশ মানে ওদের যে পঞ্চগড় জেলা রয়েছে তার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূর। আর যদি বাংলাদেশের আতঙ্কবাদীরা এই দুটো রোডে আইডি ব্লাস্ট করে এবং তার সাথেই অ্যাম্বুশ অ্যাটাক করে, অর্থাৎ এই রোডের আশেপাশে লুকিয়ে এর উপরে অ্যাটাক করে এটার ক্যাপচার নেওয়া হয়, তাহলেই কিন্তু পুরো এরিয়ার রোড ব্লক হয়ে যায়। এমনকি আর্মি পর্যন্ত এই রোড দিয়ে মুভ করতে পারবেন। এছাড়াও বাংলাদেশের এই যে পঞ্চগড় জেলা বা রংপুর ডিভিশন রয়েছে, এর আশেপাশেও কিন্তু ভারতের মাল্টিপল রিজিওনাল রোড রয়েছে, যেখানে টেরর অ্যাটাক হলে পুরো এরিয়ার রোড ব্লক হয়ে যায়। এবং এই রোডে এতটা প্রেশার তো থাকে যে কয়েকশো সিভিলিয়ানদের ওরা হোস্টেজও বানাতে পারবে, স্পেশালি ট্যুরিস্ট বাস, যাতে কিন্তু ডিরেক্টলি ভারতীয় ফোর্স এদের ওপর হামলাও করতে পারবে। দ্বিতীয় অ্যাটাক যেটা হবে সেটা হবে ভারতের রেলওয়ের ওপর, যেখানে ভারতীয় রেল কানেক্টিভিটি বন্ধ করতে হলে বিশেষ কিছু করতে হবে না, শুধুমাত্র ভারতের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, যেটা এগেন বাংলাদেশের এই পঞ্চগড় জেলা থেকে মাত্র কিছুটা দূরে রয়েছে। এবং মুম্বাই অ্যাটাকের মতন এখানেও যদি কয়েকজন বন্দুকধারী আতঙ্কবাদী ঢোকে, তাহলে পুরো স্টেশন ক্যাপচার হয়ে যাবে এবং নর্থ ইস্টের সাথে রেস্ট অফ ভারতের যে রেল কানেকশান সেটাও বন্ধ হয়ে যায়। আর স্বাভাবিকভাবে এখানে ট্যুরিস্টদের জন্য ভিড়ও থাকে,
তো সহজেই একাধিক সিভিলিয়ানকে হোস্টেজ বানিয়ে রাখবে, যাতে ভারত এখানে ডিরেক্টলি কাউন্টার অ্যাটাক করতে না পারে। এছাড়াও এর আশেপাশেও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রেল ব্রিজ রয়েছে তিস্তা মহানন্দা নদীর সাথে, যাকে কিন্তু এই আতঙ্কবাদীরা আইডি ব্লাস্টে উড়িয়ে দিতে পারে পুরো রেলওয়ে থামানোর জন্য, যেটা এই রিজিয়নের একটা ব্যাকবোনের মতন কাজ করে। তৃতীয় অ্যাটাক যেটা হতে পারে সেটা হবে ভারতের পাওয়ার এবং কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার, যেখানে শিলিগুড়ি করিডোর দিয়ে এই নর্থ ইস্টের রাজ্যগুলোর জন্য একাধিক হাই ভোল্টেজ পাওয়ার লাইন আর গ্রিড গেছে। এছাড়াও নর্থ ইস্ট এবং পশ্চিমবঙ্গের যে টেলিকমিউনিকেশন তার জন্য মাল্টিপল টাওয়ার রয়েছে, যেটা তুলনামূলক অনেকটাই সহজ টার্গেট হবে এই জাতীয় আতঙ্কবাদীদের জন্য। কারণ এর উপরে যদি কোনো রকম ব্লাস্ট হয় তাহলে কিন্তু ভারতের যে নর্থ ইস্ট সেটা পুরোপুরি ব্ল্যাক আউট হবে, সাথে পশ্চিমবঙ্গের উত্তরের কিছু অংশ মারাত্মক বিপদে পড়বে। চতুর্থ টার্গেট যেটা হতে পারে সেটা হবে ভারতের মেন ব্রিজ, যেখানে বাংলাদেশের পঞ্চগড় আর পাটগ্রাম এই দুটো জেলার ঠিক মাঝখানে। খেয়াল করুন, জলপাইগুড়িতে খুবই গুরুত্বপূর্ণ তিস্তা সেতু রয়েছে, যেটা মেন রাস্তা এই তিস্তা নদী পার করে নর্থ ইস্টে যাওয়ার জন্য। এবং কোনোভাবে এখানে যদি আইডি ব্লাস্ট হয় তাহলে সেটা ভারতের জন্য মারাত্মক বিপদ হবে। পঞ্চম টার্গেট যেটা রয়েছে সেটা হলো আমাদের শিলিগুড়ি অয়েল ডিপো আর পাইপলাইনের মাধ্যমে নর্থ ইস্টের সমস্ত রাজ্যে ফিউল সাপ্লাই হয়। আর এখানে কিন্তু কোনো রকম স্যাবোটাজ বা ব্লাস্ট করালে না কেবল পুরো সাপ্লাই চেন ডিস্টার্বড হবে, বরং তার সাথেই এই এরিয়াতেও ভয়ঙ্কর ডিজাস্টার হতে পারে, যাতে প্রচুর মানুষ মরবে। 6 নম্বর টার্গেট যেটা রয়েছে সেটা হলো ভারতের মিলিটারি বেস আর এয়ারপোর্ট। মেনলি কিন্তু বাংলাদেশের এই পঞ্চগড় থেকে কিছু কিলোমিটার দূরে ঠিক এই জায়গায় রয়েছে ভারতের বাগডোগরা এয়ারপোর্ট, যাকে সিভিলিয়ান এবং এমার্জেন্সিতে আমাদের মিলিটারি দুজনেই ব্যবহার করে। এবং তার সাথে ওদিকে আলিপুরদুয়ারে আমাদের মেন এয়ারফোর্সের বেস হাসিমারা বেস রয়েছে, যেখানে আপনারা জানেন যে এই মুহূর্তে রাফেল ফাইটার জেট ডিপ্লয় রয়েছে। যদিও ওই বেসে পৌঁছানো খুব একটা সহজ নয় যদি না লোকাল লেভেলে মারাত্মক সাপোর্ট পাওয়া যায়। আর টু বি অনেস্ট, গোটা পশ্চিমবঙ্গে অলরেডি যে পরিমাণে রোহিঙ্গা আর অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ হয়েছে, তাতে আমার মনে হয় না যে ওরা গ্রাউন্ডে সাপোর্ট পেতে খুব একটা মুশকিল হয়। অলরেডি কাশ্মীরে আপনারা এটা দেখেছেন, জম্মু এয়ারবেসে হামলার দরুন ওখানকার যে রোহিঙ্গা ক্যাম্প ছিল তাদের তরফ থেকেই সাপোর্ট দিয়েছিল। সেম অবস্থা যে বাংলায় হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। নেক্সট টার্গেট হবে ভারত আর বাংলাদেশ সীমান্ত বরাবর যে সমস্ত বর্ডার পোস্ট রয়েছে বিএসএফের, তার ওপর। এগুলো সবচেয়ে সহজ টার্গেট। স্পেশালি বাংলাদেশের সিভিলিয়ানরাই বহুবার অতীতে ভারতীয় পোস্টে হামলা চালিয়েছিল গরু পাচারকারীদের বাঁচাতে এবং অনুপ্রবেশ করানোর জন্য। তো এখানে কিন্তু সিভিলিয়ান পপুলেশনকে সামনে রেখে বাংলাদেশের আতঙ্কবাদীরা এর ক্যাপচার করতে পারে। সেম স্ট্র্যাটেজি আপনারা মণিপুরেও দেখেছেন। মণিপুরেও কিন্তু ওখানকার সাধারণ লোককে এগিয়ে দিয়ে ওখানকার যে আতঙ্কবাদী রয়েছে তারা পুলিশ স্টেশন ক্যাপচার করেছিল। আর এখানে সিভিলিয়ানদের সাপোর্ট বর্ডারের দু তরফ থেকেই পাবে, ওদিকে বাংলাদেশের মুসলিম জনগণ আর এদিকে ভারতের ভেতর যে রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের তো কমতি নেই, যারা একসাথে মিলে কোঅর্ডিনেটভাবে কাজ করতে পারে। ফলে এমন পরিস্থিতিতে এই পুরো বর্ডারের সুরক্ষাকে কম্প্রোমাইজ করা যেতে পারে, যাকে কাজে লাগিয়ে বাংলাদেশের আতঙ্কবাদীরা সরাসরি ভারতে এন্টার করতে পারে। এবং শেষ আর সবচেয়ে বড় অ্যাটাক যেটা হবে, যা অ্যাকচুয়ালি বাংলাদেশকে নেগোসিয়েশনের ক্ষমতা দেবে, সেটা হলো সিভিলিয়ান সেন্টার ক্যাপচার করা। আপনারা ইসরায়েলে গাজার যে আতঙ্কবাদীরা অ্যাটাক করেছিল সেই সময় দেখেছেন হয়তো যে ওরা টার্গেট কোথায় করেছিল, ইসরায়েলের ক্লাব, কনসার্ট হল, এগুলো যেখানে হিউজ পরিমাণে সিভিলিয়ান থাকবে। আর ওখান থেকে কিন্তু হোস্টেজ বানানো সবচেয়ে সহজ কাজ। ফলে ভারতের শিলিগুড়ি টাউনের আশেপাশে প্রচুর এরিয়া রয়েছে, আর তারপরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারও রয়েছে, যেখানে ছোট ছোট টাউন রয়েছে যার ওপর অ্যাটাক করা তুলনামূলক সহজ। এবং যদি এখানে মাল্টিপল বিল্ডিং, বাস স্ট্যান্ড এখানে হোস্টেজ বানানো হয়, তবে কিন্তু এই আতঙ্কবাদীদের হাতে ক্ষমতা থাকবে এবং এদেরকে বাঁচানোর জন্য ডিরেক্টলি আমাদের কাউন্টার টেরর ফোর্স হামলাও করতে পারবেন। ফলে সরকারের ওপর মারাত্মক চাপ থাকবে এই সিভিলিয়ানদের আগে বাঁচানোর জন্য। ফলে যদি এইভাবে স্যাচুরেটেড অ্যাটাক হয় বাংলাদেশের তরফ থেকে পাকিস্তান আর ডিপ স্টেটের সমর্থনে, যাদেরকে সাপোর্ট দেবে পশ্চিমবঙ্গে থাকা রোহিঙ্গা আর অবৈধ বাংলাদেশিরা, তাহলে কিন্তু এদেরকে ঠেকানো খুবই মুশকিল। স্পেশালি এই রোহিঙ্গার অবৈধ বাংলাদেশিদের মোবিলাইজ করা খুবই সহজ। আর তার সাথেই যদি সিচুয়েশন আরও খারাপ করতে হয়, এই রোহিঙ্গা বা বাংলাদেশিরা হিন্দু মুসলিম দাঙ্গাও লাগাতে পারে পশ্চিমবঙ্গে, তাও খুবই অল্প সময়, কারণ এরা অল টাইম রেডিই থাকে। এতে কেওস আরও বেড়ে যাবে। তো এই গেল পুরো সিচুয়েশান যে কিভাবে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অপারেশন লঞ্চ করতে পারে
এবং ভারত ইসরায়েলের থেকেও খারাপ পরিস্থিতিতে ফেসে যাবে। এবারে আসি আসল কথায় যে ভারত কিভাবে এর কাউন্টার করবে। তো বন্ধুরা, এখানে ভারতকে দুটো অংশে হামলা করতে হবে এবং ইসরায়েলের স্ট্র্যাটেজিকে কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে ভারত দুটো ডিফারেন্ট অপারেশন লঞ্চ করবে। প্রথমত দেশের ভেতরে, যেখানে আতঙ্কবাদীদের খতম করে সমস্ত এরিয়াকে রিক্যাপচার করা হবে আর সিভিলিয়ানদের বাঁচানো হবে। দ্বিতীয় অপারেশন যেটা হবে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ভেতরে। প্রথমে আসি দেশের ভেতরের অপারেশন। তো এটা হবে মেনলি অ্যান্টি টেরর অপারেশন। এখানে সমস্ত ভারতীয় স্পেশাল ফোর্সেস, স্পেশালি এনএসজি কমান্ডো সহ সকলকেই এয়ারলিফট করে এই রিজনে ডিপ্লয় করা হবে, যেখানে এনএসজির মূল টার্গেট থাকবে ভারতীয় হোস্টেসদের রেস্কিউ করা এই আতঙ্কবাদীদের হাত থেকে। আর বাকি স্পেশাল ফোর্স, তা সে প্যারা কমান্ডো হোক বা গরুড়, এদের কাজ হবে ধীরে ধীরে এক একটা এরিয়ার, যেমন ধরুন রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, ফিউল ডিপো, এগুলিকে রিক্যাপচার করা আতঙ্কবাদীদের মেরে। ওদিকে ভারতীয় আর্মি আর প্যারামিলিটারি ফোর্সকেও অ্যাক্টিভ করা হবে। স্পেশালি আমাদের আর্মির যে ইস্টার্ন কমান্ড, যারা নিজেদের সমস্ত অ্যাসেটস ডিপ্লয় করবে আর গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টকে নিজেদের কন্ট্রোলে নেবে, এই অপারেশন শুরু রাখবে। বাকি রইল বর্ডার ফোর্স বা প্যারামিলিটারি ফোর্স। তো এদের কাজ হলো সমস্ত গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট আর বর্ডার এরিয়াকে রিক্যাপচার করবে বাংলাদেশি মব আর আতঙ্কবাদীদের হাত থেকে, এবং ফুল ভারত বাংলাদেশ বর্ডারকে ক্লোজ করা হবে, যাতে কোনো আতঙ্কবাদী এখান থেকে পালাতে না পারে আর না বাংলাদেশ থেকে নতুন করে কোনো রকম সাপোর্ট আসতে পারে। এছাড়াও সমস্ত এয়ার অ্যাসেটস, মেনলি অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন, এগুলো তো ডিপ্লয় করা হবে এরিয়া রিকনাসেন্স আর এয়ার সাপোর্টের জন্য। অর্থাৎ সোজা ভাষায় এই পর্যন্ত আতঙ্কবাদীদের জাহান্নামের রাস্তায় পাঠানোর কাজ চলবে এবং আমাদের যে মূল প্রায়োরিটি হবে সেটা হবে ওখানকার সাধারণ মানুষকে বাঁচানো। এরপর নেক্সট স্টেপ হলো ফুল বাংলাদেশের গ্রাউন্ড বর্ডার আর নেভাল ব্লকেট করা, যেখানে ভারত বাংলাদেশের ট্রেড বন্ধ হবে এবং বাংলাদেশকে আইসোলেট করবে ভারত। ওদিকে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে বঙ্গোপসাগরেও নিজেদের পার্শিয়াল ব্লকেট করবে, যতক্ষণ না পুরো টেরর অপারেশন শেষ হচ্ছে। আর একবার ভারতের ভেতরের এই পুরো এরিয়া সিকিওর হয়ে গেলে অ্যাকচুয়ালি ভারত শুরু করবে ফাইনাল স্টেপ। তবে এটা কিন্তু ডিপেন্ড করছে ভারত সরকারের ওপর, যে সরকার বোল্ড অ্যাকশান নেবে কিনা। কারণ 2008 সালে আপনারা দেখেছেন তৎকালীন সরকার কোনো অ্যাকশান নেয়নি, বাট এখন সেন্টারে যারা রয়েছে তারা হয়তো ইসরায়েলের মতন অ্যাকশান নিতে পারে। ফলে যদি ভারত সরকার ইসরায়েলের মতন বোল্ড অ্যাকশান নেয় এবং সীমান্ত পেরোয়, তো সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশের যে প্রথম চিকেন নেক তাকে রিক্যাপচার করা হবে ভারতের দ্বারা। কীরকম? এই ম্যাপটা দেখুন। এটা হলো বাংলাদেশের রংপুর ডিভিশন, যেটা ভারতের চিকেন নেকের সাথে রয়েছে। তো এই এরিয়াটা রিক্যাপচার করলেই বাংলাদেশের ওপর বদলা আর ভারতের চিকেন নেকের সমস্যা দুটোই কিন্তু মিটে যাবে। এখানে ভারত ফুল ফ্লেজ মিলিটারি অপারেশন শুরু করবে, যাতে বেসিক্যালি ভারত নিজেদের গ্রাউন্ড ফোর্স আর হাতিয়ার দ্বারা বাংলাদেশকে চারিদিক থেকে ঘেরাও করবে। আর ওদিকে আমাদের নৌবাহিনীর তরফ থেকে বঙ্গোপসাগরে এয়ারক্রাফট ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশের নেভাল অ্যাক্সেসকে পুরোপুরি ব্লক করে দেবে। অর্থাৎ সোজা ভাষায় বাংলাদেশ পুরোপুরি আইসোলেট হয়ে যাবে, না ট্রেড সম্ভব, না কোনো সাপোর্ট আসবে বাইরে থেকে। নেক্সট স্টেজ হলো এরিয়া ক্যাপচার। এখানে কিন্তু ভারত বাংলাদেশের সেনাকে সারেন্ডারের একটা সুযোগ দেবে। অলরেডি 1971-এও সেম কাজ হয়েছিল। হামলার আগে কিন্তু ভারতীয় ফোর্সেস পাকিস্তানের ফোর্সকে সারেন্ডার করার সুযোগ দিয়েছিল। যদি বাংলাদেশ এখানে সারেন্ডার করে, তো এই রংপুর ডিভিশনের ডিরেক্টলি আমাদের গ্রাউন্ড ফোর্স এন্টার করবে বিনা রেজিস্ট্যান্স। আর যদি সারেন্ডার না হয়, তাহলে কিন্তু ভারতের মেন টার্গেট হবে বাংলাদেশের সমস্ত মিলিটারি আর এয়ারবেস, ওদের পোর্ট, এয়ারপোর্ট, ফিউল স্টোরেজ আর গুরুত্বপূর্ণ রোড ইনফ্রাস্ট্রাকচার, এই সব কিছুর ওপর ভারতীয় ফোর্সেস এয়ার স্ট্রাইক চালাবে। আর একবার যদি ভারত এইভাবে এয়ার স্ট্রাইক করে, তারপর কিন্তু বাংলাদেশের আর্মি কাউন্টার করার মতন অবস্থাতেও থাকবে। আর ওদের এতটা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমও নেই যে ভারতের মিনিমাম মিসাইল অ্যাটাকও ঠেকাতে পারে। ফলে এই সব কিছু করার পর যদি ভারত চায়, তাহলে কিন্তু এই এয়ার স্ট্রাইকের পর গ্রাউন্ড ইনভেশন করতে পারে, যেখানে আমাদের কাছে মাল্টিপল অপশান রয়েছে। শুরুতে ভারত আর্টিলারি আর রকেটের শেলিংয়ের মাধ্যমে এই পুরো রংপুর রিজিয়নকে ফাঁকা করে ডিরেক্টলি আর্মির মাধ্যমে ক্যাপচার করতে পারে, যা ইভেনচুয়ালি পশ্চিমবঙ্গের সাথে ডিরেক্টলি মেঘালয়কে জুড়ে দেবে। আর আমাদের চিকেন নেক এতটা এক্সপ্যান্ড হয়ে যাবে যে ভবিষ্যতে আর কোনো থ্রেট থাকবে। এবং এই সমস্ত কিছু ক্লিয়ার করার পর ভারতের শেষ ধাপ হবে যে সমস্ত এরিয়া ভারতের দ্বারা ক্যাপচার করা হয়েছে, মানে এই রংপুর রিজিয়ন, তাকে পার্লামেন্টের দ্বারা ভারতের একটা কেন্দ্রশাসিত স্পেশাল মিলিটারি জোন তৈরি করা, যেটাকে ভারত ব্যবহার করবে নিজেদের মিলিটারি বেসের জন্য। আর চাইলে এটাকে কাজে লাগিয়ে ভারত কিন্তু বাংলাদেশের যে হিন্দু,
যাদের ওপর ওরা গণহত্যা চালাচ্ছে তাদেরকেও বাঁচাতে পারে, যার উপর আমাদের এই সিরিজের নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। তো এটাই একমাত্র রাস্তা আমাদের চিকেন নেকের সমস্যাকে মেটানো। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।